স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত ও অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ। শনিবার তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change. আমাদের তরুণ প্রজন্ম একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা অনুসারে জনগণকে প্রভাবিত করতে পেরেছে। একটি অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। এই সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। Your Excellencies, the theme of this summit as well as ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে রুহিয়ার নিজ বাসভবন থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল। রমেশ চন্দ্র সেনের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে পুলিশ সদস্যরা এসে সাবেক পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে যান। স্থানীয় থানা পুলিশ কেবল তাদের সহযোগিতা করেছে। তবে কী কারণে রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য এম.এ. লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত এ আদেশ দেন। এর আগে সকাল 6:30টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত এরশাদ নামের এক ব্যক্তি শুক্রবার ডবলমুরিং থানায় এম.এ. লতিফ সহ 16 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় এম.এ. লতিফ গুলি করার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়। দেশে বড় বড় আর্থিক অনিয়মের সঙ্গে যার নাম সরাসরি জড়িয়ে রয়েছে তিনি সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন ধন সম্পদের পাহাড়। তার নামে রয়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি ও ঋণ জালিয়াতি সহ নানা অভিযোগ। ফলে দেশের আর্থিক খাতে দেখা দেয় অস্থিরতা। সালমান এফ রহমান এবং তার প্রতিষ্ঠান বেক্সিমকো, বলা হয়ে থাকে ব্যাংকের ফ্রি টাকায় তিনি শত শত কোটি টাকা পকেটে ভরেছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী দেশের 4টি সরকারি ও 3টি বেসরকারি ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর 36,865 কোটি টাকা ঋণ রয়েছে। এর মধ্যে শুধু আইএফআইসি ব্যাংকেই সালমান এফ রহমানের নামে বেনামে থাকা প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ প্রায় 11,000 কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক গত বছর অন্য গ্রাহকদের ঋণই দিতে পারেনি, কারণ বেক্সিমকো গ্রুপ একাই 14 আগস্ট পর্যন্ত প্রায় 23,070 কোটি টাকা ঋণ নিয়েছে, যা একক ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমার চেয়েও বেশি। অর্থাৎ ব্যাংকটির ঋণ দেওয়ার সক্ষমতা বেক্সিমকো একাই ব্যবহার করে ফেলেছে। এমনকি ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন সালমান এফ রহমান, তবে পরিশোধ করেননি কিস্তি। এর ফলে ব্যাংকগুলো পরবর্তী নতুন ঋণ দেওয়ার সক্ষমতা হারাবে বলে মত দেন এই অর্থনীতিবিদ। যখন এই কুঋণ বা মন্দ ঋণ বাড়ে এবং খেলাপি ঋণ বাড়ে, তখন কিন্তু এই বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এবং একই সঙ্গে আমরা যেহেতু এই মুহূর্তে একটা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছি, এটার কারণে এমনিতেই ঋণ দেওয়ার সক্ষমতা ব্যাংকগুলোর যা রয়েছে সেটাও কমে গেছে। এবং এর পাশাপাশি এই মন্দ ঋণ এবং খেলাপি ঋণ এই দুটোর কারণে দেখা যাচ্ছে বিপুল পরিমাণে টাকাটা আটকে রয়েছে এবং তার বিপরীতে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি জানান, ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংককে কঠোর পদক্ষেপ নিতে হবে। আগামীতে এই খাতে স্বচ্ছতা আনতে একটি কমিশন গঠনের প্রস্তাব রয়েছে তার। ইনিশিয়েটিভ যে সমস্ত নিতে হবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই অর্থনীতি আদালতকে চালু করা, দ্বিতীয় হলো তাদেরকে নোটিশ দেওয়া
আর তৃতীয় হলো যে পুরো ব্যাংক খাতকে ঢেলে সাজানোর জন্য আমি মনে করি যে একটা শক্তিশালী ব্যাংকিং কমিশন তৈরি করা দরকার। 2006-07 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ঋণ খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। এরপর জেল থেকে বের হয়ে নাম জড়ান 2010-11 সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। বাংলাদেশ ব্যাংকে এই জায়গাতে খুব শক্ত ভূমিকা পালন করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নিখোঁজ স্বজনের খোঁজে এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে বের হলে এদের কেউই আর ফেরেননি। বেঁচে আছেন কিনা তাও জানা নেই। শনিবার পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে 8টি ও সোহরাওয়ার্দী হাসপাতালে 4টি মরদেহ বেওয়ারিশ অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলনে আহত 500রও বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। সম্প্রতি কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। জাতিসংঘ বলছে যে আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত 650 মানুষ। গুলি খাইছে একটা। শুধু মৃত্যুই নয়, এখনও নিখোঁজ আছেন বহু মানুষ, যাদের পরিবার জানে না কি ঘটেছে তার স্বজনের ভাগ্যে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে শনিবার সন্তানের খোঁজে আসেন হক মিয়া। গত 2 আগস্ট মিরপুর থেকে নিখোঁজ হয় তার ছেলে মুরাদ নামের সেই সন্তানের বয়স 15 বছর। বেরোয়েছেন মনে হয় মার কাছ থেকে 50 টাকা নিয়েছে যে মা আমি একটু ঘুরে আই। ওই শুক্রবারের জম্মা পইরা খাওয়া দাওয়া করে বাড়িয়েছে। এই পর্যন্ত আর কোনো খোঁজ নাই। যতজনে যত কথা কইছে আমি সব জায়গাতেই গেছি, কিন্তু স্যার পাই নাই। আজকে মেডিকেল দিকে এলাম, সরদ্দিক গেলাম, সরদ্দি থেকে কেন আইলাম, এখানে আইসি। এখন এখানেও তারা জিজ্ঞাসা করছি তো এই ধরনের ছবি নাই। তারা ছবি দেখাইছে, আমরা দেখছি যে ছবি নাই এখানে। একই অবস্থা রাজধানীর যাত্রাবাড়ি থেকে আসা কবিরের। 13 আগস্ট থেকে নিখোঁজ ছেলে সিফাতের সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন তিনি। কাজে যাচ্ছে আর কি, ইলেকট্রিক কাজ করে, কাজ শিখাইতেছে আর কি নতুন, এইটাই বলে বাড়িছে আর কি। এখন আর পাওয়া যেতেছে। এটা হলো আল্লাহর রহমত, যদি পাই আর কি মনে বোঝাইতে পারো, এই হলো কথা। মর্গে যেসব মরদেহ রয়েছে, হতভাগ্য এই মানুষগুলোর কারো কারো চেহারা বিকৃত হয়ে গেছে, ফলে সহজে চেনারও উপায় নেই। এদিকে ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছেন, তাদের চিকিৎসায় সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এই 500-600 ছাত্র কিন্তু মৃত্যুর ঝুঁকিতে আছে। দিস ইজ নট দ্যাট আপনি অপারেশন করলেন ভালো হয়ে যাবেন। পোস্ট অপারেটিভ ইনফেকশন ইজ দ্য ডেঞ্জারাস থিং। যে কারণে আমরা সমস্ত সরকারি হাসপাতালে কমন নির্দেশনা দিয়েছি, এদের জন্য ডেডিকেটেড ইউনিট থাকবে, কাউকে ওখানে আমরা অ্যালাউ করবে না, এবং 24/7 ওখানে চিকিৎসা নিশ্চিত করা হবে। ছাত্র আন্দোলনে আহতদের পূর্ণাঙ্গ তালিকা রবিবার প্রকাশের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গহনা। এখন চলছে গণনার কাজ। এতে অংশ নিয়েছেন অন্তত 350 জনের একটি দল। মসজিদে 9টি লোহার দান বাক্স রয়েছে। প্রতি 3 মাস পর পর এগুলো খোলা হয়। তবে এবার 3 মাস 27 দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসের 20 তারিখে দান বাক্স খোলা হলে পাওয়া যায় 7,78,67,537 টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। আন্তর্জাতিক প্রসঙ্গ। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IM এর ডাকা এ কর্মবিরতিতে প্রায় অচল দেশটির স্বাস্থ্যসেবা। সকাল 6টা থেকে শুরু হওয়া 24 ঘন্টার এ কর্মবিরতি চলবে রবিবার পর্যন্ত। তবে এই সময়কালে জরুরি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে IMA। বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছে। পশ্চিমবঙ্গের RG কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এ কর্মবিরতি ডাকা হয়। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।